না, সরকারের উপরে আপনি ঠিক যেটি বলছিলেন যে নানামুখী চাপ, এই নানামুখী চাপের সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে যে যুদ্ধবিগ্রহ পরিস্থিতি সারা বিশ্বজুড়ে এখন যে অবস্থা, সে অবস্থার প্রভাব বাংলাদেশে একদম সরাসরি প্রভাব পড়েছে। তো 23-24 সালে যদি দেখা যায় যেখানে আমাদের টোটাল এক্সপোর্টের 4%-এর মতো ইউএসএতে যেত, এখন যদি আমরা 25-26-এর এসে দেখি তাইলে তুলনা করলে দেখা যায় যে এটা অলমোস্ট হচ্ছে 11% পর্যন্ত হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব উনি চায়না সফরে যাচ্ছেন মে মাসের প্রথম সপ্তাহে। মোটামুটি ডেট যেটা আমরা জানতে পেরেছি 5, 6, 7, এই 3 দিন হয়তো উনি বেইজিংয়েই থাকবেন। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের খবর পড়তে পারেন না, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। স্টুডিওতে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। আমাদের আজকের লিড নিউজটি হচ্ছে সরকারের উপর আসলে নানামুখী চাপ বাড়ছে এবং সামনের দিনগুলোতে এটি বাড়বে, এমনটি ভাবছেন বিশ্লেষকরা। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম। সাইফুল ভাই, এলিমেন্টগুলো প্রথমে যদি একটু চাপের যে অর্থনৈতিক, রাজনৈতিক, এগুলো সম্পর্কে আমাদের যদি একটু বলেন। সরকারের উপরে আপনি ঠিক যেটি বলছিলেন যে নানামুখী চাপ, এই নানামুখী চাপের সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে যে যুদ্ধবিগ্রহ পরিস্থিতি সারা বিশ্বজুড়ে এখন যে অবস্থা, সে অবস্থার প্রভাব বাংলাদেশে একদম সরাসরি প্রভাব পড়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যতই বলা হোক না কেন যে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু আপনি যখন পেট্রোল পাম্পগুলোতে যান তখন দেখবেন যে লাইনের পর লাইন ধরে বসে আছে, মানে যানবাহনগুলো তেল নেওয়ার জন্য। একই ধরনের সংকটের কারণে বিভিন্ন সেক্টরের ইতিমধ্যে কলকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু বন্ধ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এই যে আপনার বিজিএমইএ বা পোশাক খাতে তারা বলছেন যে এরই মধ্যে দেশে 400+ কারখানা বন্ধ হয়ে গেছে। গতকাল তারা এনবিআর এর সঙ্গে আলোচনা সেটি বলেছেন। আর বিসিআই যিনি সভাপতি, তিনি বলেছেন যে ক্রয়াদেশ অলরেডি দেশের বাইরে যাওয়া শুরু হয়ে গেছে। সব মিলে আমাদের এই যে সংকট, এই সংকট মোকাবেলা করায় সরকার আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনি জানেন যে ইতিমধ্যেই 36 সদস্য বিশিষ্ট দেশের বিভিন্ন সেক্টরে যারা বিশিষ্ট বুদ্ধিজীবী বা এই বিষয়ে এক্সপার্ট কাজ করেন, তাদেরকে নিয়ে এক ধরনের সরকার কাজ করার চেষ্টা করছে, তাদের পরামর্শ নেওয়ার। আবার জ্বালানি সংকটে সংসদে প্রধানমন্ত্রীর আহ্বানে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটি কিভাবে সংকট মোকাবেলা করা যায়, সামাল দেওয়া যায় প্রস্তুতি, তা নিয়ে অলরেডি কাজ শুরু করবে খুব শীঘ্রই। এই যে কমিটি গঠিত হচ্ছে, এই যে হওয়ার মধ্যে যে সীমাবদ্ধ যদি থাকে, তাহলে সামনে প্রস্তুতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি আমাদের হাতে থাকবে না, এমনটি বিশ্লেষকরা মনে করছেন। তারা মনে করছেন যে কার্যকর যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো যদি গতিশীলতা ফিরে না আসে, গতিশীলভাবে যদি মানে কাজগুলো দ্রুত সম্পন্ন না করা হয়, তাহলে সরকারের সামনে আরও চাপ বাড়বে, সংকট ক্রমান্বয়ে বাড়বে। এই চাপ যে শুধুমাত্র যুদ্ধবিগ্রহ পরিস্থিতিতে চাপ বেড়েছে এমনটি নয়, দেশের অভ্যন্তরীণ বেশ কিছু চাপ ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন যে বেড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে হাম পরিস্থিতি, আপনি বাংলাদেশের এখনকার এই প্রেক্ষাপটে, যদিও সরকারের বয়স খুব কম, 2 মাসের কাছাকাছি সময়, তারপরেও মানে তাদের বিশেষ জনগুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিয়ে যেভাবে মোকাবেলা করার কথা ছিল, সেটা নিয়ে নানান প্রশ্ন আছে যে সরকার কতটুকু মোকাবেলা করতে পেরেছে। একই দিনে এটা তো আসলে লিগ্যাসি প্রবলেম। আমরা যদি বলি যে আপনার যে সরকার তো আসলে জরুরি ভিত্তিতে টিকার ব্যবস্থাও করেছে, তো একটা রোগের আউটব্রেক হয়ে গেলে আসলে নতুন সরকারকে দোষ দেওয়াটা, নতুন সরকারকে আমরা ঢালাইভাবে দোষ দিতে চাই না, কিন্তু বিরোধীরা আসলে থেমে থাকে না। কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলতে শুধুমাত্র বিরোধী না, এদেশের সচেতন মানুষ প্রতিদিন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন টকশো থেকে শুরু করে সরকারের যে প্রায়োরিটি বেসিস যে ভিত্তি থাকে, সেই ক্ষেত্রে মানে দ্রুত এটাকে রিকভারি করার জন্য যে ধরনের তৎপরতা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, কিন্তু সেটা কতটুকু মানে করেছে এবং কতটুকু এনাফ কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছু কিন্তু চাপা থাকে না। আপনি দেখেছেন যে টিকা সংকটের কারণে বক্তব্য দেওয়ার কারণে বিবিসির সঙ্গে কথা বলার কারণে একজন চিকিৎসককে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন তথ্যও কিন্তু আসার পরে আরও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে এই ধরনের আচরণ নিশ্চয়ই কাম্য নয়, যে আপনার মিসহ্যান্ডলিং অফ দ্য ক্রাইসিস। জি, সেটাকে সবাই এমনটি বলার চেষ্টা করছেন বিশ্লেষকরা যে সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ, সে উদ্যোগকে আরও দৃশ্যমান করা, কার্যকর করা, গতিশীল ভূমিকার জন্য সব ক্ষেত্রে আসে আর কি। এর মাঝে আরও বেশ কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে আগামী দিনে বেশ উত্তপ্ত প্রস্তুতি হওয়ার পসিবিলিটি বা আশঙ্কা অনেকেই করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে
এবারে যে রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থানের ঘটেছে তার যে অন্যতম উদ্দেশ্য ছিল, যারা জীবন দিয়েছেন তাদের বরাবরই বক্তব্য ছিল যে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছিলেন। সেই জুলাই সনদ ঠিক যে বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন, বিএনপি 98টা হুবহু পাশ করেছে। বেশ কিছু বিষয় আপনি জানেন যে তারা কাটাছেঁড়া করার চেষ্টা করেছে। প্রায় 18টি জনগুরুত্বপূর্ণ ইস্যুস অর্থাৎ অধ্যাদেশ পাশ হয়নি, যেগুলো বিএনপি বরাবরই বলার চেষ্টা করছে তারা তাদের নোট অফ ডিসেন্ট ছিল জুলাই সনদের, সেগুলো তারা বিল আকারে পরবর্তীতে সংসদে পাশ করবেন। কিন্তু বিরোধী দল অর্থাৎ জামাত জোটের যে জোট, সেই জোট কিন্তু বসে নেই। তারা শুক্রবার শনিবার ঢাকায় বেশ বড়সড় দুটি প্রোগ্রাম করেছে, জুলাই যুদ্ধ এবং তাদের পরিবারকে নিয়ে প্রোগ্রাম করেছে। তারা শীঘ্রই, অর্থাৎ আমরা যেটুকু মনে করছি যে আগামী অধিবেশনে, এই অধিবেশন শেষ হওয়ার পরে আগামী অধিবেশন যে বাদের অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে যদি কার্যকর কোনো ভূমিকা পালন না করে, সেক্ষেত্রে তারা রাজপথে নামারও এক ধরনের হুমকি এবং তাদের এক ধরনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আপনি দেখেছেন যে মানে কী একটা অবস্থা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার সে অস্ত্রের ঝঞ্ঝনা নেই। রামদা ক্রিস নিয়ে এক পক্ষ আর এক পক্ষকে, যারা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছেন ক্যাম্পাসে, শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছেন, বর্তমান যে সরকারি দল বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল এবং বিরোধী দলীয় যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, তাদের মধ্যে যে মারামারি এক ধরনের অস্ত্রের ঝঞ্ঝনাই আমরা দেখতে পাচ্ছি, এটিও বেশ আগামী দিনে সব কিছু রাজনীতিকে অশান্ত করে তুলতে পারে। সব মিলিয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিশ্লেষকরা মনে করছেন সরকারের কার্যকর এবং গতিশীল পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে পদক্ষেপের কারণে সব কিছুতে মোটামুটি একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। আর যুদ্ধবিগ্রহ পরিস্থিতিতে যেটুকু কষ্ট সারা বিশ্বব্যাপী মানুষ করছেন, আমরা তো বিশ্বের বাইরে না, আমাদের কিছুটা মেনে নিতে হবে। কিন্তু অন্যান্য জায়গার উদ্যোগ, এর মধ্যে আরও যে আপনি নিজে অর্থনীতির সংবাদ কভার করেন, আপনি এই সেক্টরে আপনার ভালো দখল আছে, আপনি জানেন যে IMF-এর সাথে যে টানাপোড়েন এক প্রকার সরকারের, এই ঋণটা এই মুহূর্তে ঋণের যে ইনস্টলমেন্ট যেটা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে অর্থনীতির উপরে আরও একটা চাপ এবং বিদেশি ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তাগিদ রয়েছে, সেক্ষেত্রেও একটা বড় ধরনের চাপ সরকারের উপর আসতে পারে। সব মিলিয়ে আমরা এই রিপোর্টটিতে দেখানোর চেষ্টা করেছি যে সরকার যদি কার্যকরভাবে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে ব্যর্থ হয়, আমাদের সামনে অনিবার্য সংকট। পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু যে আমরা বলি যে রুম ফর এরর, এটি আসলে সরকারের জন্য ক্রমেই সংকুচিত হয়ে এসছে। দর্শক, অর্থনীতিতে নানান ডাইনামিক্স চলছে। এর মধ্যে একটি স্টোরি করেছে আমার সহকর্মী আফরা তাইবা, যে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের যে রপ্তানি, এটি কিন্তু একটা স্টেডি গ্রোথ আছে। 2025 সালে একটা বড় গ্রোথ দেখেছে তারা, তো এখন এসে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট। একদিকে চীনের সাথে আমাদের যে মার্কিন বাজারে শুল্কের তারতম্য, এটি একবার আমাদের জন্য সুবিধাজনক হয়, একবার অসুবিধাজনক হয়ে যায়। আবার কোর মার্কেট ইউরোপ, যেখানে আমাদের কিনা একটা ভালো কম্পিটিটিভ এজ আছে ডিউ টু দ্য জিএসপি, সেখানে আবার ডিমান্ডের স্লো ডাউন। সব কিছু মিলিয়ে রপ্তানিকারকরা বলছেন যে গত 1-1.5 বছরে যে সুবিধাগুলো দেখা যাচ্ছিল, সেগুলো কিন্তু এখন নেই। হয়তো রপ্তানি সামনে আরও কমতে পারে। আমরা ওভারঅল এক্সপোর্টের যে চিত্রটা, আমরা সেটা দিয়ে যদি শুরু করি, যে 23 সালের সাথে 24 সাল, 23-24 ফিসকালের সাথে 24-25 ফিসকালের যে আপনার ডিফারেন্স, কত % গ্রোথ ছিল আমাদের প্লাস্টিক পণ্যে? এটা প্রায় 16%-এর মতো। ওকে। আর ট্যারিফের ক্ষেত্রে যেটা হয়েছিল, 24 সালের নভেম্বরে ট্যারিফ চায়নার জন্য করা হয় 35%। ট্রাম্প এসেই যেগুলো করেছে। জি। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা করা হয় হচ্ছে 20%। একটা 15%-এর গ্যাপ সেখানে ছিল, এবং যেহেতু কিছুদিন পরেই ট্রাম্প ট্যারিফের লেভেলটা চায়নার ক্ষেত্রে হচ্ছে 100% পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। তো দেখা যেত বাংলাদেশ আর কি সেই ক্ষেত্রে, যেহেতু মানে ওখানে ট্যারিফটা আনস্টেবল অবস্থায় আছে, তো বাইরের যারা হচ্ছে বায়াররা আছে, তারা হচ্ছে চায়নার থেকে বাংলাদেশকে বেশি প্রেফার করেছে ওই টাইমটাতে। ওকে। তখন যে আমাদের যে মানে আমেরিকায় আমাদের যে প্লাস্টিক এক্সপোর্ট, সেটার গ্রোথ বা সেগুলো সম্পর্কে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? 23-24 সালে যদি দেখা যায়, যেখানে আমাদের টোটাল এক্সপোর্টের 4%-এর মতো ইউএসএতে যেত,
এখন যদি আমরা 25-26-এর এসে দেখি তাইলে তুলনা করলে দেখা যায় যে এটা অলমোস্ট হচ্ছে 11% পর্যন্ত হয়েছে। তো যেহেতু হচ্ছে ট্যারিফটা ফেব্রুয়ারিতে এসে চেঞ্জ হয়ে দেখা গেছে যে ফার্স্টে বলা হলো যে 19% বাংলাদেশের ক্ষেত্রে আর 20% ট্যারিফ করা হবে চায়নার ক্ষেত্রে। তো এই জন্য যেহেতু গ্যাপটা আবার কমে গেল, তো সেক্ষেত্রে এতদিন যে অ্যাডভান্টেজটা বাংলাদেশ পেত, তো সেইটাই আর কি হচ্ছে সেই অ্যাডভান্টেজটা এখন আর নাই। হ্যাঁ, যে ক্ষেত্রে দেখা গেছে যে ফেব্রুয়ারিতে যখন অর্ডার নিতে যাওয়া হয়েছে, অনেক কোম্পানির মানে অর্ডার হচ্ছে 70 থেকে 80% কমে গেছে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে। আমেরিকানদের কাছ থেকে জি। অর্ডারগুলো। ওকে, দিস ইজ অ্যালার্মিং। আর ইউরোপের ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে কোনো ট্যারিফ দিতে হয় না, কিন্তু চায়নার ক্ষেত্রে আবার 50-60% ট্যারিফ দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইউরোপে আমাদের একটা ভালো বাজার আছে, যে আমরা ওখানে একটা সুবিধা পাই এক্সট্রা চায়নার থেকে। ওকে, কিন্তু ইউরোপ খোদ একটা স্লোডাউনের মধ্যে যাচ্ছে বোধহয়। ইউরোপে আমাদের এজটা ছিল, কিন্তু এখন যেহেতু মার্কেট একটু স্লো ডাউন ইউরোপে, সেক্ষেত্রে তাই হচ্ছে অ্যাডভান্টেজটা ওইভাবে পাওয়া যাচ্ছে না, যে আমরা সেখানে এক্সপোর্ট বাড়াতে পারছি না। তো আর এমনিতে প্লাস্টিক শিল্পে তো আসলে বিনিয়োগ বাড়ছে, যে নতুন নতুন কোম্পানি আসছে। তো হোম মার্কেট অর এক্সপোর্ট, তার মধ্যে তারা কোনো ব্রেকডাউন, তার কোনটা নিয়ে পটেনশিয়াল বেশি বাংলাদেশে দেখছেন? যে পরিমাণে হচ্ছে প্লাস্টিক বা প্লাস্টিক প্রোডাক্ট হচ্ছে উৎপন্ন করা হয়, তার 80 থেকে 85%ই বাংলাদেশের দেশীয় মানুষের চাহিদায় পূরণ করা হয়, আর বাকিটুকু এক্সপোর্ট করা হয়। দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যাচ্ছেন চীনে। তার চীন সফরের সিগনিফিক্যান্স অ্যান্ড আদার অ্যাসপেক্ট সব কিছু নিয়ে স্টুডিওতে এখন কথা বলবেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। আমরা তার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। আপনি যেরকমই বলেছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব উনি চায়না সফরে যাচ্ছেন মে মাসের প্রথম সপ্তাহে। মোটামুটি ডেট যেটা আমরা জানতে পেরেছি 5, 6, 7, এই 3 দিন হয়তোবা উনি বেইজিংয়েই থাকবেন। স্বাভাবিকভাবেই সরকার গঠনের পরে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ আমাদের সরকার গঠন হয়েছে। তারপরেই বিভিন্ন ক্যাপিটালে আমাদের যে যাওয়াটা, বিভিন্ন ক্যাপিটালের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, সেটার ধারাবাহিকতার একটা তো বিষয় রয়েছেই। যেমন পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গেলেন, এই মাসেই এপ্রিল মাসেই উনি দিল্লিতে গিয়ে ঘুরে এসছেন। সেখানে জয়শঙ্কর সাহেব, অজিত দোভাল সাহেব এবং অন্যান্যদের সাথেও তার কথাবার্তা হয়েছে। স্বাভাবিকভাবে চীন তো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার্স। তাদের সঙ্গে আমাদের রোবাস্ট কোঅপারেশন রয়েছে। তো তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, তাদের প্রায়োরিটিস কোথায়, বা চীন আমাদের সাথে কীভাবে এঙ্গেজড হতে পারে, সেই যে ফিউচার যে সম্পর্কটা কীরকম হতে পারে, সেটা নিয়ে তো একটা আলোচনা হবে বলে আমরা আশা করছি। এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং হিজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ওয়াংয়ের সাথে ওনার একটা বৈঠক হবে, এবং ইন এডিশন টু দ্যাট আরও কিছু এঙ্গেজমেন্ট থাকতে পারে, যেটা এখনও শেপ আপ করছে। দুই দেশের সরকারই এটা নিয়ে কাজ করছে। সিগনিফিকেন্সের যে জায়গাটা যদি আমি বলি, আমরা তো সবসময় একটা স্ট্র্যাটেজিক একটা ব্যালেন্স মেনটেন করে চলি। যদি আমরা একটু বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকাই, আমাদের ক্লোজেস্ট নেবার হচ্ছে গিয়ে ইন্ডিয়া। তাদের সাথে তো আমাদের একটা সম্পর্কের বিষয় থাকেই। আবার ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক অতটা মধুর না। ফলে ইন্ডিয়ার সাথে আপনি যদি বেশি ঘনিষ্ঠতা হন, তাহলে চায়নার একটা রুষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। বাট এগেইন গো ব্যাক, আমরা সবসময় কিন্তু এই ব্যালেন্সটা মেনটেন করি। আবার দূরবর্তী দেশ হিসেবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও তাকাই, তার সঙ্গে চায়নার সম্পর্কটা কিন্তু, চায়না কন্টেনমেন্ট পলিসি আছে তাদের। ফলে আমরা সবসময় কিন্তু এই রকম একটা ক্রিটিক্যাল ব্যালেন্স মেনটেন করে চলি। আমরা চায়নাকে যেমন আমাদের ডেভেলপমেন্টের জন্য দরকার, আবার পলিটিক্যাল পারপাসে ইন্ডিয়া এবং আমেরিকার সাথেও আমাদের সম্পর্ক ভালো রাখতে হয়। আমেরিকা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট। তো সব কিছু মিলিয়ে এই ভিজিটটাকে যদি আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই যে একটা স্ট্র্যাটেজিক, যে একটা ক্রিটিক্যাল ব্যালেন্স মেনটেন করা সবগুলো দেশের সঙ্গে একসাথে, কিভাবে সবগুলো দেশকে আমাদের পক্ষে কাজ করার জন্য নিয়ে আসা যায়, অ্যাটলিস্ট চেষ্টা করা,
সেটারই একটা প্রয়াস এটা অবশ্যই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নতুন গভর্নমেন্ট যেহেতু এসেছে, তো নতুন গভর্নমেন্টের প্রায়োরিটিসগুলোও চায়নাকে জানানোর একটা জরুরি হয়তো মনে করেছে সরকার, যে তাদের সাথে ফিউচার এঙ্গেজমেন্টটা কী হবে, কত দূর যাবে, সেটার বিষয়ে একটা আলোচনার সুযোগ তৈরি হবে এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।